দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সূর্য উৎসব 2024-এর সমন্বয়কারী মশহুরুল আমিন। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? জি, ভালো আছি। সূর্য উৎসব 2024 যেমনটি বলছিলাম, আমরা জানি প্রত্যেকটা বছর নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য, নতুন সূর্যকে বরণ করে নেওয়ার জন্য আপনারা এই প্রস্তুতি নিয়ে থাকেন, এরকম একটি উৎসবের আয়োজন করে থাকেন এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এই উদ্যোগটি নিয়ে থাকে। এবারের উৎসব সম্পর্কে জানতে চাইছি, কিভাবে শুরু হবে? এবার উৎসবটা আমরা যেটা করছি, প্রথমত স্থানীয় ছেলে মেয়েদেরকে নিয়ে বিজ্ঞান কর্মশালা একটা করা। আচ্ছা, সেটা বিজ্ঞান কর্মশালা, তারপর অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, ছবি আঁকা, টেলিস্কোপ দিয়ে আকাশ দেখানো, এগুলো আমরা স্থানীয় স্কুলের, হাই স্কুলের ছেলে মেয়েদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, ওরা থাকবে। আর যেটা হচ্ছে যে আমাদের অভিযাত্রীদের পক্ষ থেকে পাবেল রহমান, বিখ্যাত ফটোগ্রাফার, কিংবদন্তি ফটোগ্রাফার, 21শে পদকপ্রাপ্ত, উনি থাকবেন। উনার ক্যামেরার পেছনের গল্প আমাদেরকে ওখানে শোনাবেন। তারপর আমরা আশা করছি কনক আদিত্য, সঙ্গীত শিল্পী, ওনার সাথে কথা হয়েছে, উনি বলেছেন উনি থাকবেন আমাদের এই আয়োজনে। আর এছাড়া নতুন আরেকটা ইভেন্ট এবার যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার করেন ট্র্যাকার একজন ভদ্রলোক, উনি হচ্ছে ডক্টর লালন সিদ্দিকী, উনি থাকবেন। উনার এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাকিং এবং পাহাড়ে যাওয়া, এই বিষয়গুলো নিয়ে উনি কথা বলবেন। মানে বলা যেতে পারে যে প্রকৃতির সাথে সংযুক্ত যে মানুষগুলো আছে বা প্রকৃতি নিয়ে যারা কাজ করছে, তাদের সবাই কম বেশি থাকছেন এবারের আয়োজনে। সবাই কম বেশি থাকছেন এবং পদার্থবিজ্ঞানী আরিফ আসগর, উনি থাকবেন, কিন্তু উনি পদার্থবিজ্ঞান নিয়ে কথা বলবেন না, উনি ম্যাজিক দেখাবেন এবং পাপেট শো উনি পরিচালনা করেন, সেটাও উনি করবেন এবারের আয়োজনে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এবারে 24তম বারের মতন সূর্য উৎসব 2024 হতে চলেছে। নিঃসন্দেহে এটা ভীষণ ভালো লাগার যে 2 যুগ পূর্তি। একদম। প্রথম যখন শুরু করেছিলেন তখন কি মনে হয়েছিল যে এতদিন পরে এসেও এই সূর্য উৎসব অব্যাহত রাখতে পারবেন? প্রথম যখন শুরু করি তখন কোনো চিন্তাই ছিল না যে এটা ধারাবাহিকভাবে করব। এটা প্রথমবার গেলাম যে সহস্রাব্দের প্রথম সূর্য উদয়টা দেখবার জন্যে। নতুন বছর শুধু না, আর নতুন সহস্রাব্দের প্রথম সূর্য উদয়টা দেখব, সেই উপলক্ষেই আমরা সেন্ট মার্টিনে গিয়ে আমরা দেখেছিলাম। কিন্তু তার পরের বছর যেটা হলো যে ওই প্রথমবার অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। আয়োজনে সাংবাদিক বন্ধুরা এত সহযোগিতা করেছেন প্রচারণার দিক থেকে। পরবর্তীতে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের বন্ধুরা, বিশেষ করে নওরোজ ইমতিয়াজ, বললেন যে মিলন ভাই এটা কন্টিনিউ করেন, আমাদের সংগঠনের জন্যই এটা একটা সুনাম বয়ে নিয়ে আসবে। এবং দেখা যায় যে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনকে অনেকে হয়তো চেনে না, তখন বললে যে আমরা কিন্তু সূর্য উৎসব করি। ও আচ্ছা, আপনারাই করেন তাহলে, ওকে। অর্থাৎ সূর্য উৎসবের কথা মোটামুটি যারা ঘুরতে পছন্দ করেন তারা জানেন। মানে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের প্রসারেও এটা অনেক বড় একটা ভূমিকা রেখেছে। প্রথম যেবার শুরু করেছিলেন সেবার কিভাবে শুরু হয়েছিল এবং আজকে যখন এতদিন পরে এসে করছেন, নিশ্চয়ই তো অনেক পরিবর্তন বা পরিবর্ধন হয়েছে, অনেক সংযোজন বা বিয়োজন আছে, সেগুলো কেমন ভাবে উপলব্ধি করছেন এবারে? প্রথমবার যেটা হয়েছিল, প্রথম দিকে আমরা যখন গেলাম তখন তো কোনো চিন্তাই ছিল না যে অন্য কোনো চিন্তা আমাদের মাথায় ছিল না, যে আমরা একটাই চিন্তা ছিল যে আমরা সহস্রাব্দের প্রথম সূর্য উদয়টা দেখব। এটাই ছিল আমাদের একমাত্র মূল লক্ষ্য ছিল। তারপর যখন আমরা পরের বছর করলাম তখন মনে হলো আচ্ছা, এটার সাথে বিজ্ঞান সম্পর্কিত কার্যক্রমকে যুক্ত করি, তারপর সাংস্কৃতিক কার্যক্রমকে যুক্ত করি, এরপর যেটা হচ্ছে যে ক্যাম্পিং, এগুলো করি। এবং ওই সময়টার কথা আমি বলতে পারি যে তখন আমরা বলতাম যে ছুটি হলে আমাদের বাংলাদেশের মানুষরা প্রধানত দাদার বাড়ি, নানার বাড়ি বেড়াতে যায়। এছাড়া বেড়ানোর অভ্যেসটা খুব কম ছিল। ফলে যেটা হতো, আমাদের সূর্যোৎসবে যাওয়ার জন্য ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে 200-300-500 লোক যোগাযোগ করে ফেলতেন। এমনও হয়েছে আমরা 200 মানুষকে নিয়ে আমরা গেছি, এতটাই আকর্ষণ ছিল। এবং সমস্ত পত্রিকা প্রচারণা এতটাই প্রচার করতো এটা যে মানুষ আমাদের সঙ্গে আসতেন, যেতেন। কিন্তু এখন যেটা হচ্ছে একটু কম আছে অংশগ্রহণকারী প্রথম দিককার তুলনায়। কেন?
মানুষ এখন চাইলেই অনেক ধরনের বেড়ানোর সুযোগটা কিন্তু তার সামনে তৈরি হয়েছে। ফলে এটা একটা পরিবর্তন, এটা আমরা মনে করি খুব ভালো পরিবর্তন। এর ফলে আমরা যেটা হচ্ছে যে আমরা বিজ্ঞান কার্যক্রমটাকে স্থানীয়ভাবে প্রসারের জন্যই এখন সূর্য উৎসবটাকে আমরা পরিচালনা করে থাকি। যে স্থানীয়ভাবে আমরা গেলাম, আমরা সূর্য দেখলাম, আমরা অ্যাডভেঞ্চার ক্যাম্প করলাম, আমরা তাঁবুতে থাকলাম, কিন্তু যেটা হচ্ছে যে ওখানকার বাচ্চাদেরকে আমরা বিজ্ঞান কার্যক্রমের সাথে যুক্ত করা, মানে সেটা স্থানীয় চেষ্টা করা। বাচ্চারা যারা স্থানীয় আছে বাচ্চাদের, তাদেরকে। হ্যাঁ, বাহ, কারণ চমৎকার ওরা যেটা উদ্যোগ। হচ্ছে যে ওরা ঢাকার ছেলেমেয়েরা তো বিজ্ঞান জাদুঘরে যেতে পারে, নব থিয়েটারে যেতে পারে, বা অন্য বিজ্ঞান সংগঠনগুলোর কার্যক্রমের সাথে যুক্ত হতে পারে, কিন্তু ঢাকার বাইরে যারা সাধারণত তারা তো সেই সুযোগটা পায় না। এখন এইবার যেমন আমরা যাচ্ছি দৌলতপুর, মানিকগঞ্জে, আচ্ছা। ওখানকার ছেলেমেয়েরা এইবারই প্রথম টেলিস্কোপ দিয়ে আকাশ দেখবে। বাহ, হ্যাঁ, এখন ওদের পক্ষে তো সবার পক্ষে সম্ভব না ঢাকায় এসে বিজ্ঞান জাদুঘর থেকে দেখা। ফলে এই ধরনের কাজগুলো কিন্তু তারা করবে, এবং তারা বিজ্ঞান যেটা আমাদের ওয়ার্কশপটা হবে সেটার মধ্যে কিন্তু তারা থাকবে। এবারে আনুমানিক কতজন অংশগ্রহণ করছে আপনাদের এই সূর্য আমাদের উৎসবে? এবারে ঢাকার থেকে আমরা 50 জন আমরা এটাতে অংশগ্রহণ করছি, আর স্থানীয়ভাবে আমাদের 100-র ওপরে ছেলেমেয়েরা ওখানে আছে যারা আমাদের সাথে যুক্ত কাজ করবে। তো আপনাদের এই সূর্য উৎসবে অংশগ্রহণ করার জন্য প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া আমরা প্রথমে বলে নেই যে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন একটা বিজ্ঞান সংগঠন। জি, আমরা ভ্রমণ প্রতিষ্ঠান না, ফলে আমরা যে যাব, যাতায়াত, থাকা, খাওয়া সব কিছুতেই অব্যবস্থাপনা থাকতেই পারে। আচ্ছা, যেহেতু আমরা বিজ্ঞান সংগঠন, আমাদের এটা প্রফেশন না, আমাদের এটা পেশা না। এই কারণে এই ত্রুটিগুলোকে সবাইকে বিবেচনা করেই আমাদের সঙ্গে যুক্ত হতে হবে। এবং আমরা থাকবো হচ্ছে তাঁবুতে থাকবো, সবাইকে অংশগ্রহণকারীদেরকে স্লিপিং ব্যাগ নিয়ে যেতে হবে। আমরা যেটা করি তাঁবুতে থাকি, অথবা স্থানীয় কোনো স্কুলের ক্লাসরুমে আমরা থাকি। আচ্ছা। এবং যেটা হয় যে ওই 1 রাত 2 রাতের জন্য সবাই বন্ধুত্ব হয়ে যায় সবার সাথে সবার। হ্যাঁ, আর এই একটা অন্যরকম যোগাযোগ ও সম্পর্ক যোগাযোগটা, স্থাপন হয়ে হ্যাঁ। যায়। এবং যেটা দেখা যায় যে প্রতি বছরই আমাদের নতুন নতুন বন্ধু আসছে এবং পুরনো বন্ধুরাও যুক্ত হচ্ছে। আচ্ছা, কিন্তু যেহেতু 24 বছর হয়ে গেছে, সেই 24 বছর আগের যে তরুণ, সে তো এখন নিশ্চয় তরুণ নেই। সে বলে যে স্লিপিং ব্যাগে তাঁবুতে থাকা এখন শরীরে বয়সে এটা করবে না, অনুমতি দিবে না, সাপোর্ট করবে না। হ্যাঁ, এমন একটা ব্যাপার থাকে। তারপরে অনেকেই আমাদের সঙ্গে আছেন, যাচ্ছেন এবং যাবেন। মূল বিষয়টি হচ্ছে যে নতুন বছরের নতুন প্রথম যে সূর্যটা, সেটা দেখার ভিতরে একটা অন্যরকম অ্যাডভেঞ্চার বলতে পারি, বা প্রকৃতি প্রেম বলতে পারি, সবকিছুর মিশেল আছে। নিশ্চিত। এবং আমরা যেটা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন প্রধানত তো আমরা আকাশের তারাগুলোকে দেখি, রাতের আকাশ, অর্থাৎ সন্ধ্যার পরে রাতের আকাশের গ্রহ নক্ষত্র বা আমাদের চাঁদকে দেখি, কিন্তু সূর্যকে পর্যবেক্ষণ করা এটাও কিন্তু অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের একটা কাজের অংশ। আচ্ছা, এখন আমরা সাধারণত যখন শুক্র গ্রহ অথবা বুধ গ্রহ সূর্যের সামনে দিয়ে অতিক্রম করে, সেই সময়টা আমরা তাদেরকে পর্যবেক্ষণ করি, কিন্তু এই সুযোগটা অনেক দিন পর পর আসে। ফলে যেটা হচ্ছে যে এই যে সূর্য উৎসবের সময় সূর্যকে দেখা, এটা একটা আলাদা রকম একটা আকর্ষণ আমাদের ভেতরে কাজ করে। 2024-এ 24তম বারের মতন এই আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো 23 বছর ধরে যেহেতু করে এসেছেন, নিশ্চয়ই অনেক রকম ঘটনা ঘটেছে, অনেক মজার কোনো স্মৃতি তৈরি হয়েছে, সেগুলো যদি কয়েকটা আমাদের সাথে শেয়ার করতেন। একটা স্মৃতি, আমাদের সূর্যোৎসবে যারা গেছেন, নিয়মিত গেছেন, তারা বলেন যে সবচেয়ে সেরা স্মৃতি সেটা হচ্ছে আমরা সুন্দরবনে গেলাম, সুন্দরবনে নামতে পারিনি, আচ্ছা, সুন্দরবনে যাইনি আমরা, সেটাই হলো সবচেয়ে সেরা স্মৃতি। কারণটা কি? ঢাকার থেকে আমরা একটা জাহাজ নিয়ে গেলাম, অনেক বড় একটা জাহাজ। সেই জাহাজটা নিয়ে যাওয়ার পরে জাহাজের যিনি সারেং বলছেন যে আমরা কোথা থেকে, মংলা থেকে একজন লোককে নিয়ে নিব যিনি সুন্দরবন চেনেন। আচ্ছা, ঠিক আছে, ওই লোককে নেওয়া হলো। এখন যাচ্ছি, গিয়ে আমরা হিরন পয়েন্টে গিয়ে অবস্থান করলাম। আমাদের যাবার কথা কটকাতে। জি, তা এখন হিরন পয়েন্টে যখন আমরা গেলাম, তখন ওই ভদ্রলোক বলছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কটকা। আচ্ছা, বলে সে জাহাজে, তাহলে তো আমাদের সকাল থেকেই তো কটকাতে প্রোগ্রাম করতে হবে, তাহলে আমরা হিরন পয়েন্টে কেন অবস্থান করব? সন্ধ্যা হচ্ছে তখন।
জি। বললাম যে তাহলে আমরা যাই, কটকাতেই যাই। হ্যাঁ, বাস জাহাজটা চালু হলো, যেতে 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 দেখা গেল ওইটা কটকা না, যাচ্ছে যাচ্ছে কুয়াশা বাড়ছে আচ্ছা এবং এমন যেতে যেতে এক পর্যায়ে গিয়ে দেখা গেল আমাদের লঞ্চ আর চলে না। আচ্ছা কি ব্যাপার? অনেক পরে দেখা গেল যখন সূর্যের আলো ফুটলো দিনের বেলায়, আমরা একটা চরের ভেতরে, আটকা পড়েছে পুরো চরের ভেতরে একটা জাহাজ, চারিদিকে পানি, আল্লাহ। অর্থাৎ অল্প বা 3-4 ফিট পানি আছে ওখানে আটকা। আমাদের লঞ্চটা ওটা চলার জন্য পানি দরকার হয় 7 সেই থেকে পানিটা 8 ফিট। আর সুন্দরবনে যে লঞ্চগুলো চলে ওরা 2-3 ফিট পানি থাকলে ওরা চলতে পারে, ফলে ওদের জন্য সমস্যা হয় না। কিন্তু আমরা যেহেতু ঢাকা থেকে বড় লঞ্চ নিয়ে গেছি এবং সে রাস্তা যেহেতু চেনে না, ফলে ওখানে আটকে গেলাম এবং প্রায় 24 ঘন্টা 22 ঘন্টা এরকম, যে জোয়ার আসলো পরে, তারপর অনেক পানি বাড়লো, তারপর আমরা গেলাম। 22 ঘন্টা? হ্যাঁ, ওই চরে আটকে আছি। সেবার কি সূর্য দেখতে পেরেছিলেন? আর ওই জাহাজ থেকেই, এবং কুয়াশা তো, সূর্য দেখতে পাচ্ছি না, কিন্তু তার চেয়ে তো বড় জিনিস যে আমরা হারিয়ে গেছি। তখন জিপিএস ছিল না, এটা 2010-এর কথা বলছি। আচ্ছা হ্যাঁ, জিপিএস কোনো কিছুই ছিল না, ফলে যে আমাদের সাথে ছিল না। হ্যাঁ, যে আমরা যে জানবো যে আমরা কোথায় আছি, কিছুই না। তারপর দেখা গেল যে ফোনও নেটওয়ার্ক পাচ্ছে না, এরকম একটা ব্যাপার। আর এর পরে দেখা গেলো যখন পানি আসলো, তারপর আমরা গিয়ে কটকাতে গিয়ে উপস্থিত হলাম, তাও আবার রাত্রে বেলায়। আচ্ছা, ওখানে আমরা রাত্রে পৌঁছানোর সেটা 1 পর তারিখ রাতে? 1 তারিখ রাত্রে আচ্ছা পৌঁছালাম। পরে যেটা হলো, স্থানীয় দেখি যে ওখানে অন্য লঞ্চগুলো আছে ছোট ছোট, ওরা বলছে যে ওদেরকে বললাম আমরা তো রাস্তা চিনি না, আমাদের সারিং বললো জি, জি। আমরা তোমাদের ফলো করে যাব। বললো ঠিক আছে, আমরা সকাল এতটায় রওনা দেবো, তোমরা আমাদের পেছনে আসবা। ওকে, আমরা কিন্তু মাটিতে নামতে পারিনি কেউ, হ্যাঁ, যেহেতু রাত্রেবেলায় ওখানে গেলাম। হ্যাঁ, তারপর যেটা হলো যে ওই লঞ্চটা সকালে রওনা দিল, আমরা পেছনে রওনা দিলাম। কুয়াশাতে ও তো 1 ফিট 2 ফিট পানি হলেই চলতে পারে, সে তার মতো চলে গেল। আর আমাদের লঞ্চের সামনে বাঁশ দিয়ে মাটি আটকে যায় কিনা ওটা দেখতে দেখতে যেতে যেতে কুয়াশাতে আবার আমরা হারিয়ে গেলাম। এরপরে অনেক দূর যাওয়ার পরে লঞ্চ দুলছে, হচ্ছে একটা মাছ ধরার নৌকা পাওয়া গেল। দেখা গেল ওরা তখন বললো যে আমরা বঙ্গোপসাগরের দিকেই রওনা দিচ্ছি, আচ্ছা আমাদের যেতে হবে বিপরীত দিকে। তখন সূর্য উঠেছে, তখন 11টা-12টা এরকম বাজে। এটা 2 তারিখ সকালে? 2 তারিখ সকালে। এরপরে আমরা আসলাম মংলাতে কি এসে, অদ্ভুত একটা এবং ওই অভিজ্ঞতা। সময় তো সবাই যেটা হচ্ছে যে খুব আতঙ্কের ভেতরে ছিল। হ্যাঁ, জি। এবং এরপরে আমাদের আসার পরে যত অভিযাত্রী আছে সবারই যে এইটাই হলো সেরা অভিজ্ঞতা এবং দুর্দান্ত রকম অভিজ্ঞতা। এবং ওই চরে আমরা নেমে পুরাই অ্যাডভেঞ্চারাস একটা মানে ওই অভিজ্ঞতা। চরটাই আমাদের সূর্যোৎসব হয়ে গেছে যে পানি নাই, শুকিয়ে গেল এক পর্যায়ে। ওখানে নেমে সবাই দৌড়াদৌড়ি, ছবি তোলা, এই করা, হইচই, খুব দারুণ ছিল। এবং তখন মমতাজের একটা খুব জনপ্রিয় গান আছে, পাঙ্কা পাঙ্কা, সেটা বাজে সবাই নাচতে থাকলো এক পর্যায়ে। মূল মানে বিষয়টা হচ্ছে এবং ভাইয়া ওই এই যে চরটার নামও দেওয়া হয়ে গেল পাংখার চর। নতুন বছরের প্রথম যে সূর্য দেখা, সেটার একমাত্র উপলব্ধি হচ্ছে যে বেঁচে থাকাটা আসলে অনেক সুন্দর, যেটা আপনাদের এই অভিজ্ঞতা থেকে এসেছে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন সূর্য উৎসবের আয়োজন করে থাকে। এটা ছাড়াও তো আরো অনেক কাজ করছে বা অনেক রকম কার্যক্রম পরিচালনা করছে, সেটা সম্পর্কে একটু জানি। আমরা অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড আয়োজন করে থাকি, তারপর ওয়ার্কশপ করে থাকি, অ্যাস্ট্রোনমি ওয়ার্কশপ, আকাশ দেখবার আয়োজন করে থাকি, সেমিনার, তারপর স্টার পার্টি। এছাড়া আরেকটা আছে ছোটদের জন্য বিজ্ঞান, সেটা হচ্ছে ওদেরকে আমরা বিভিন্ন রকেট, প্লেন, প্যারিস্কোপ এগুলোর মডেল বানানোর একটা কার্যক্রম থাকে, সেখানে ওদেরকে নিয়ে আসি। অর্থাৎ তারপর আমাদের বই বের হয় অ্যাস্ট্রোনমি নিয়ে, যে বইগুলো আছে। বাংলাদেশের প্রধান যিনি জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আব্দুল জব্বার, ওনার এখন বয়স মানে উনি অনেক আগে 93-তে মারা গেছেন। ওনার জন্ম 1915 সালে। ওনার অনেকগুলো বই আছে, তারা পরিচিতি, প্রাচীন জ্যোতির্বিদ্যা, এই বইগুলো, আকাশপট, এগুলো আমরা প্রকাশ করেছি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। আমরাই এখন প্রকাশ করছি, এবং অ্যাস্ট্রোনমি নিয়ে বাংলা ভাষায় প্রকাশিত এই বইগুলো বাংলাদেশে এত ভালো মানের বই নেই।
জি। হ্যাঁ, সেই বইগুলো আমরা প্রকাশ করি। আর এছাড়া যেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করবার জন্য যে কাজগুলো আছে আমরা চেষ্টা করি সে কাজগুলো করতে। আচ্ছা, আপনি তো মূলত শুরু করেছিলেন এই আমি অ্যাসোসিয়েশনটি। আমার সাথে আমার বন্ধুরা ছিল আবু জাফর স্বপন, মিজানুর রহমান শাওন, তা তীব্র আলী, আশরাফ আহমেদ, আফরোজা নাজনীন, আসজাদ হোসেন খান, এরকম অনেক বন্ধুরা মিলেই কিন্তু আমরা এটা শুরু করেছিলাম সম্মিলিত প্রয়াসে। আমাদের সম্মিলিত প্রয়াসে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে সেটা শুরু করেছিলেন তার কতখানি পূরণ করতে পেরেছেন বলে মনে করেন? আমাদের আমি যেটা ভাবি সেটা হচ্ছে আমরা 100 ভাগই সফল হয়েছে, আরো বেশি। বাহ। কারণটা কি? আমাদের শুরুর সময় আমাদের চিন্তাটা ছিল অ্যাস্ট্রোনমি মানুষ আগ্রহী যেন হয়, আকাশ দেখবার বিষয়টা যেন তারা ভালোবাসে, এই বিষয়টা যেন জানে। ফলে এখন কিন্তু আমাদের মতো আরো অনেক সংগঠন আছে এবং তারাও কিন্তু আকাশ দেখবার কাজ আমাদের চাইতেও বেশি করে এবং তারা কিন্তু নিয়মিতই কাজ করছে খুব দক্ষতার সাথে। ফলে এগুলোই কিন্তু আমরা মনে করি যে আমরা যখন কাজ শুরু করছি সার্থকতা। তখন আমরা এককভাবেই আমাদের কাজ করতে হয়েছে খুব সীমাবদ্ধ জায়গার থেকে, কিন্তু এখন কিন্তু সেই সীমাবদ্ধ জায়গাটা নেই। এখন আরো অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, ব্যাপ্তিটা অনেকেই বেড়েছে এবং তারা এখন কিন্তু অনেক কাজ করছে। এবং আমরা যেমন নভ থিয়েটার হলো যখন 97-এ, তখনই আমরা এটার উপদেষ্টা হিসেবে আমরা সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম বাহ। এবং এটা আমরা করে তারপরে 2004-এ তো এটা সরকারকে হস্তান্তর করা হলো। এখন আবার একটা অবজারভেটরি হচ্ছে, সেখানেও আমাদের সংগঠন অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের একজন সদস্য ওখানে প্রতিনিধি হিসাবে ওখানে এই আছেন। অ্যাসোসিয়েশনের নতুন কোনো পরিকল্পনা আছে কিনা নতুন বছর? নতুন পরিকল্পনা আমরা গত 2019-এই একটা পরিকল্পনা করেছি, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে প্রথম নভোচারীকে আমরা পাঠাবো। আচ্ছা, এটা নিয়ে 2019-এই ডক্টর জামিলুর রেজা চৌধুরী, ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন এবং বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি লিমিটেড ডক্টর শাহজাহান সাহেব, ওনাদেরকে নিয়ে আমরা একটা মিটিংও করে ওয়ার্কশপ করে নিশ্চিত যে আমরা এটা একটা যৌথ উদ্যোগ আমরা নেব। তারপরেই করোনা চলে আসলো মার্চ মাসে এবং জামিলুর রেজা স্যার মারা গেলেন তার কিছুদিনের মধ্যেই। ফলে করোনা এবং সবকিছু মিলে ওটা স্থগিত হয়েছিল। আশা করি আগামী 2024-এ আবার উদ্যোগটা আমরা শুরু করব। অবশ্যই। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন যে উদ্যোগগুলো নিচ্ছে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এভাবেই এগিয়ে চলুন, অনেক অনেক ভালো প্রত্যাশা থাকছে আমাদের পক্ষ থেকে। আর সূর্য উৎসবের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।